শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। আমার সঙ্গে আজকে স্ট্রেট কাট প্রশ্নের মুখোমুখি হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়কারী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী। আসসালামু আলাইকুম, স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। অনেক কষ্টে আপনার সময় পেতে হয়েছে। আপনি সময় দিতে চান না নাকি সময় নেই? আসলে আমাদের তো সাংগঠনিক ফরম্যাটে অনেকগুলো কাজ শর্ট টাইমে করতে হচ্ছে, ফলত টক শো অথবা এটা হচ্ছে প্রায়োরিটি বেসিসে সংগঠনটা, ফলত সংগঠনের সময় দেওয়ার কারণে অনেক সময় অনেক কিছু মিস করতে হয়। ওকে, বাট থ্যাংক ইউ, আপনি সময় বের করে প্রশ্নের মুখোমুখি হতে চেয়েছেন। আপনার বক্তব্য নিয়ে, আপনার কথা নিয়ে মানে প্রায়শই সারা দেশব্যাপী তোলপাড় হয় এবং আলোচনা যেমন হয়, সমালোচনাও অনেকখানি হয়। যেমন যখন আপনি এনসিপি নিবন্ধনের জন্য আপনার প্রাথমিক আবেদন জুন মাসে জমা দিয়েছেন, তখন আপনি বলেছেন যে এনসিপি 300 আসনে বিজয়ী হবে এবং এনসিপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে। কিন্তু কিছুদিন আগে আবার আপনি বলেছেন যে 150টি আসন আপনারা পাবেন। কেন জনপ্রিয়তা কি কমে গেল মনে হচ্ছে? প্রথমে বলেছিলাম যে 300 আসন, সেটা হলো যারা প্রার্থীটা দিবে এবং মাঠে খেলবে তাদের হলো 300 আসনে জয়ের জন্য লড়বে। এর মধ্যে আমি যদি বলি যে 200 আসন অথবা 250, তাহলে বাকি 50 জন যাদের প্রার্থীতা দিয়েছি তারা কি জয়ের জন্য লড়বে নাই? এই জন্য কাউকে ডিমোটিভেটেড আমরা করতে চাই না। আর লাস্টে যেটা বক্তব্য দিয়েছিলাম, আমরা বলছি 300 আসনে জয়ের প্রার্থীতা বা বিজয়ের জন্য আমরা লড়বো, কিন্তু 150টি আসনে আমাদের ভালো অবস্থানে আমরা রয়েছি এবং যেখানে আমরা জয় পেতে পারি সেই কথাটা বলেছি। বলি নাই যে 150টাই পাবো আর বাকিগুলো পাবো না। সো অনেকেই এটা কোট করেছে এভাবে, বাট বক্তব্যটা ছিল এমন, আপনি যদি আরেকবার ভালো করে শুনেন তাহলে এইভাবেই পাবেন। ওকে, সো এটা কন্ট্রাডিক্টরি না। সো রাজনৈতিক সমালোচক যারা রয়েছেন কিংবা আপনার বিরোধী দলে যারা রয়েছেন, অনেকেই বলেন যে আপনারা প্রার্থী দিতে পারবেন না 300 আসন এবং আপনাদের জামানতই থাকবে না, আপনারা 50টা ভোটও পাবেন না। কিন্তু আপনি যে বলেন 150টা পাবেন, সেটার মানে কোন বেসিসে বলেন? আসলে কোন তথ্যের ভিত্তিতে? প্রথমত কারা বলেছে যে জামানত আমাদের হারাবো বা প্রার্থীতা দিতে পারবো না? এটা কারা বলেছে? অনেক রাজনীতি বিশ্লেষক। আপনি কারা বলেছে? যদি ইউ স্পেসিফাই দা পলিটিক্যাল পার্টি নেম অর পারসন। মানে পলিটিক্যাল পার্টি না, আপনাকে অনেকগুলো নাম আমি এখনই সার্চ করলে দেখাতে পারবো। ঠিক আছে, এটা র্যান্ডম ওয়েতে সোশ্যাল মিডিয়াতে লটস অফ পিপল আর টকিং অ্যাবাউট দিস ম্যাটার, কিন্তু আমরা মনে করি না এটা। আমরা মনে করি যে অনেক ক্ষেত্রে আমরা প্রার্থীতা দিতে পারবো, বরং আমাদের প্রার্থীতার ক্ষেত্রে আমরা এই সংসদ নির্বাচনে বৈচিত্র্যময়তা আনবো। যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, শ্রমিক, কৃষক, আলেম, নারী, সব। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সবাইকে আমরা প্রতিনিধিত্বমূলক নির্বাচনে রাখবো এবং ভবিষ্যৎ যে বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, এটা 1972 সালে যে নির্বাচনটা হয়েছিল তেমনই একটি তাৎপর্যমূলক নির্বাচন হবে, যেখানে টাকা পেশিশক্তির খেলার চেয়ে ভালো মানুষ বা ভালো বাংলাদেশ যারা চায়, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস। 72-এর নির্বাচন নিয়েও তো আপনাদেরই অনেকে কথা বলেছে যে 72-এর নির্বাচন ওইরকম ভালো কিছু ছিল না। আসলে 72-এর নির্বাচনে একটা কনটেক্সটে সবকিছু ভালো সবকিছু খারাপ এক কথা বলা যাবে না। 72-এর নির্বাচনে যারা প্রার্থিত হয়েছিল অনেক ভালো মানুষ ছিল, মসজিদের ইমাম ছিল, একজন কৃষিজীবী ছিল, তো ওই জিনিসটা তো আমাদের ভালো দিক। কিন্তু শেখ মুজিব যেটা করেছিলেন, পরবর্তীতে ডিরাইলড হয়েছিলেন, কিন্তু শেখ মুজিবের তো বাংলাদেশে অবদান আছে, সেটা তো অস্বীকার করার কোনো জো নাই। আর ইতিহাসের পরম্পরায়তে শুধু ব্যক্তি বা আওয়ামী লীগ কিন্তু 72-এর অংশ না, এখানে অনেক জনমানুষের অংশগ্রহণ ছিল। এটা একক মালিকানা আওয়ামী লীগের কাছে যাওয়ার কারণে এই ফেসিজমটা আবিষ্কার হয়েছিল। ফলত এক দল, এক ব্যক্তিকে ইতিহাসের শুধু একটি সব কিছুই দিয়ে দেওয়া, এটা ইতিহাসের প্রতি অবিচার। আমরা মনে করি যে ইতিহাসে 72-এ অনেক অংশ রয়েছে যেটা ইতিহাসে এখনো ফুটে ওঠে নাই, সেই বিষয়গুলো যখনই সময় হবে আমরা ফুটিয়ে তুলব। আচ্ছা, আপনি তো সমন্বয়কারী হিসেবে আছেন, আপনারা কি প্রতিটি আসনে বা প্রতিটি অঞ্চলে আপনাদের কমিটি দিতে পেরেছেন? আমরা এই পর্যন্ত 50টা জেলায় হলো কমিটি দিয়েছিলাম। যখন আমি নাগরিক কমিটিতে ছিলাম তখন আমি 450টি উপজেলায় কমিটি দিয়েছিলাম। প্রথমত আমরা নাগরিক কমিটির পরে যখন আবিষ্কার করলাম যে এখানে অনেক বিএনপির লোক হলো ঢুকেছে, অনেক জামায়াতের লোক ঢুকেছে, পরে আমরা যখন এই স্টেটমেন্টটা আমাদের লাইনটা ক্লিয়ার করেছি তখন তারা স্বেচ্ছা ছেড়ে চলে গিয়েছিল। ফলত আমরা রিঅর্গানাইজিং বা রিকনস্ট্রাকশন প্রসেসে আছি। যারা একদম রিয়েলি এনসিপি তাদেরকে আমরা রাখতেছি। 50টা জেলায় আপনারা দিয়ে আবার
300 ফেব্রুয়ারিতে নির্বাচন হলে 300 আসনে দিতে পারবেন আপনাদের প্রার্থী মনে করছেন? একটা হলো সাংগঠনিক স্ট্রাকচার, আর একটা হলো প্রার্থিতা বা আসন কেন্দ্রিক রাজনৈতিক আর সাংগঠনিক স্ট্রাকচার দুইটা ফুলি ভিন্ন জিনিস। সংগঠন এটা প্রতি তার আদর্শ বেসিস, কিন্তু ইলেকশন যেটা বাংলাদেশের এটা ফরম্যাটটা ফুলি ভিন্ন এতে হয়। সেখানে হলো সিভিল সোসাইটি ম্যানেজ করা থাকে, বিভিন্ন স্টেক হোল্ডার থাকে, আর একটা কনস্টিটিউয়েন্সির যিনি থাকে উনি হলেন জনপ্রিয় নেতা হতে হয়। যারা সাংগঠনিক কর্মদক্ষতা গুছায় তারা অনেক সময় জনপ্রিয় নাও হতে পারে, তার সাংগঠনিক স্কিল থাকতে পারে। আর কোনো আসনে যিনি জয়ী হন তার ওই মেন্টালিটি থাকতে হয় উনি সবাইকে ওন করবেন, ওইখানে হিন্দু থাকুক, বৌদ্ধিস্ট থাকুক, মানে জামায়াত ইসলামী থাকুক, বিএনপি থাকুক, সবাইকে ওন করা যা ক্যাপাসিটি আছে সেই কিন্তু সংসদে এরকম প্রার্থী আপনাদের হাতে আছে বলছেন? অবশ্যই আমাদের হাতে আছে, না হলে তো আমরা ইলেকশনে কন্টেস্ট করতাম না। সেকেন্ড বিষয় হলো আমরা যখন এই গণঅভ্যুত্থানে আমরা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা পিসফুল একটা মুভমেন্টে ছিলাম, কিন্তু সরকার যখন আমাদের প্রতি ভায়োলেন্ট হয়েছে তখন কিন্তু সবাই নিজেদের সেই আন্দোলনে নিজেদেরকে প্রটেক্ট করার চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে দেখেন আমরা কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা যেতে হয় তাহলে পার্লামেন্টারে অবশ্যই আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। তো আজ না হোক কাল হোক আমরা তো সরকার গঠন করব। নাসির ভাই, আপনি তরুণ প্রজন্মরা এসেছে, শান্ত প্রক্রিয়ার কথা বলছেন, কিন্তু আপনাদের অনেক নেতা কিন্তু শান্তর ভাষায় কথা বলেন না। যেমন দলীয় প্রতীক হিসেবে আপনারা শাপলা চাচ্ছেন, ইসি সেটা বলেছেন যে আপনারা পাচ্ছেন না শাপলা এবং বিকল্প পাঠাতে হবে আপনাদেরকে। সেই প্রতিবাদে আপনাদের নেতা জনাব সার্জিস আলম ফেসবুকে পোস্ট করেছেন, যেহেতু কোনো আইনগত বাধা নেই তাই এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে, অন্য কোনো অপশন নাই, না হলে কোনো নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। সো আমরাও দেখে নেব, তো কোনো শান্তিপূর্ণ ওয়ে না। আসলে এই বিষয়ে আপনারা কিভাবে সমাধানে যাবেন? প্রথমত হলো আপনার সাপ্লাই পাওয়া আপনার অধিকার, যদি এটাতে লিগ্যাল কোনো চ্যালেঞ্জ না থাকে, এটা আপনি যদি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাকে দেয় এটা আপনার পাওয়ার অধিকার। নির্বাচন কমিশনকে আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করতে পারে নাকি পারে না? অফকোর্স কেউই পারে না। এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। যখন আপনাকে অধিকার থেকে বঞ্চিত করা হয় সেই প্রতিষ্ঠান স্বাধীন সত্তা নেই। সেই প্রতিষ্ঠানে যিনি চিফ ইলেকশন কমিশনার রয়েছেন উনি ওই সাংবিধানিক প্রতিষ্ঠানে থেকে যে মান মর্যাদা ওই জায়গাটা নেই। ফলত আমরা এটা মনে করতেছি একটা দলীয় অফিস হয়ে গিয়েছে। দলীয় অফিস যদি ইসিকে বানানো হয় তাহলে সেই ইসিকে আমরা যে ছাড় দিব এটা আমরা মনে করি না। আমরা মনে করি সাংবিধানিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আমরা সম্মান রাখবো, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে যখন দলীয় অফিসে পরিণত করবো সেটার সম্মান আমরা হলো চ্যালেঞ্জের মুখে ফেলবো। আচ্ছা, তো কিছুদিন আগেও আপনারা বেশ জোরে সোরে আন্দোলন করছিলেন যে ইসির বিরুদ্ধে এবং স্থানীয় সরকার নির্বাচন যাতে আগে হয়, সেটার কি হলো ফলাফল? দেখেন, গণ অভ্যুত্থানের পরে যখন আমরা নাগরিক কমিটি গঠন করেছি অথবা বৈষম্যমূলক ব্যানারটা হয়েছিল, আমরা কিন্তু দুইজনকে তখন ছাত্রদের মধ্য থেকে দুইজন সরকারে গিয়েছিল সরকার থেকে তাদেরকে এক্সপিরিয়েন্স অর্জন করার জন্য, এবং তারা কিন্তু সরকারের থেকে শেখার চেষ্টা করতেছে। কিন্তু আমরা যখন পার্টি শিখে কি হবে, মানে কেন তাদের এক্সপিরিয়েন্স অর্জনের জন্য তাদেরকে পাঠানো হলো? আসলে যখন অভ্যুত্থানটা হলো তখন কিন্তু ফুল ক্ষমতাটা আমরা নিতে পারতাম, অথবা আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, অথবা আমাদের সব ছাত্ররা উপদেষ্টা প্যানেল দিয়ে একটা সরকার গঠন করা যেত। হয় নাই কারণ করে এখানে হলো বাংলাদেশে অনেকে বলেছে যারা সিনিয়র পার্সন রয়েছে তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, অথবা যারা 90 দশকের জেনারেশন রয়েছে, 71-এর যারা জেনারেশন রয়েছে, আমরা পিপলের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি হাউ দে অ্যাক্টিং, হাউ দে রানিং দ্য কান্ট্রি, বাট উই আর প্রিপেয়ার দিস জেনারেশন। অনেকে মনে করে যে আচ্ছা ছোট বাচ্চা এটা পারবে না, ওইটা পারবে না, বাট আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি যে যারা আমাদের ওল্ড এস্টাবলিশমেন্ট বা ওল্ড জেনারেশনের রয়েছে তারা কতটুকু বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছে গত 1 বছরে, সেটাই তাদের এক্সপিরিয়েন্স বা ফলটা তারা ভোগ করতেছে। আপনি যদি নির্বাচনের কথা বলেন, যেমন আপনি আমাকে প্রশ্ন করেছিলেন স্থানীয় নির্বাচন, এটা তারা ইউনূস স্যারের সাথে কথা বলেছেন, ডক্টর ইউনূস স্যারের সাথে, স্যার বলছে এই মুহূর্তে পরিস্থিতি নেই। তা আমরাও মনে করি যে যদি এটা হতো আগে তাহলে হয়তো বাংলাদেশ একটা স্ট্যাবিলিটির দিকে যেত, কিন্তু সরকার নিরাপত্তা সেই ঝুঁকিতে যায় নাই, কারণ আপনার পুলিশের উপরে ট্রাস্ট চলে গিয়েছিল, র্যাব কাজ করতেছিল না, একটি বাহিনী কিন্তু কাজ করতেছিল না। তো এই মুহূর্তে যদি সরকার নির্বাচনের রিস্কটা নিত তাহলে হয়তোবা সরকার বিপদে পড়তে পারতো, তারা এইভাবে চিন্তা করেছে। কিন্তু আমরা বলেছিলাম আপনার রিস্ক নিতে হবে, তাহলে আপনি জাতীয় ইলেকশন কীভাবে করবেন, জাতীয় ইলেকশনে তো আপনার সেম রিস্ক থাকতেছে। তারা বলেছে যে আইন শৃঙ্খলার উন্নতি হলে হয়তোবা আমরা এটার একটা বিহিত ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমরা এখনও মনে করতে পারি না, কারণ আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এটা এখন একটা রেস্টোরেশন পর্যায়ে এসেছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আপনি গত 1 বছর অনেক জায়গায় মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এটা সরকারেরও ব্যর্থতা থাকতে পারে, আমরা বাহির দেশের ইন্ধনও থাকতে পারে, কিন্তু বাহির দেশ তো চেষ্টা করবেই, কিন্তু আপনার ব্যর্থতা মানে আপনার ব্যর্থতাই। এই জন্য আমরা এটা সরকারের ব্যর্থতা হিসাবে গণ্য করি।
ওকে, আপনাদের নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় যেভাবে অপদস্থ হয়েছেন সেটা ভীষণ দুঃখজনক, যদি তারা মানে অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আসলে আক্রমণের শিকার হয়ে থাকেন। যেমন আমাদের উপদেষ্টা, তরুণ উপদেষ্টা জনাব মাহফুজ আলমের উপর লন্ডনে হামলা হয়েছে, যুক্তরাষ্ট্রে আপনাদেরই যিনি সদস্য সচিব রয়েছেন আখতার হোসেন, তার উপর হামলা হয়েছে। কিন্তু ওই সব জায়গায় তো আসলে আপনাদের নেতাকর্মীর থেকে বিএনপি, জামাত তাদের নেতাকর্মী বেশি, যেহেতু তারা পুরনো রাজনৈতিক দল। আপনাদের উপর ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। যদি অভ্যুত্থানের শক্তি হিসেবে আক্রমণ হয়ে থাকে, তারা কি এটার প্রতিবাদ করেছেন আপনাদের সহযোদ্ধা হিসেবে, বা তাদের ভূমিকা আসলে কি ছিল, সেই সব জায়গায় আপনারা সাপোর্ট পেয়েছেন? যেমন আখতার হোসেন কিন্তু একই সাথে জামায়াত নেতা, বিএনপি নেতা তাদের সাথেই ছিলেন, কিন্তু তার উপরেই ডিম ছোড়া হয়েছে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন আপনি? তাদের ভূমিকা কি ছিল? প্রথমত হলো এই যিনি ছাত্র উপদেষ্টা রয়েছেন, এই ছাত্র গণঅভ্যুত্থান থেকে উঠে এসেছেন, এবং আখতার হোসেন দুজনে, অন্য বাংলাদেশে আর কারো কি কোনো পলিটিক্যাল পার্সনের উপরে এই ধরনের হামলা হয়েছে আপনি গত 1 বছরে দেখতে পেয়েছেন? হয় নাই। ফলত এখানে আওয়ামী লীগের টার্গেটটা কিন্তু এনসিপি অথবা যারা গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্টতা ছিল। আমরা সরকারের ওইখানে তারা নিরাপত্তা চেয়েছিল, কিন্তু কনসুলেট অফিস থেকে ওই ধরনের নিরাপত্তা তারা পায়নি। এবং স্যার যখন চলে গিয়েছিলেন তাদেরকে বলা হলো তাদের নিরাপত্তা আছে বা তাদেরকে গ্রাউন্ড করে নিয়ে যাওয়া হবে, কিন্তু সেটা তারা তখন পায়নি। ফলত আমরা ওইখানেও মনে করি যে আমলাতন্ত্র থেকে শুরু করে সব জায়গায় এখনও যারা আওয়ামী লীগের পার্সন তারা এখনও বহাল তবিয়তে রয়েছে। তো আমরা এখন যেটা চিন্তা করতেছি, যদি প্রশাসন বা সরকার বা পলিটিক্যাল কমরেড যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, তাহলে আমাদের নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে। আমরা এই প্রসেসের দিকে এগুচ্ছি। সেটা কেমন হবে? সেটা অবশ্যই সিভিল ফরম্যাটে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যে নিরাপত্তা বাহিনী আমাদের নিজেদের প্রোটেকশনের জন্য আমাদের যা যা করতে হয় আমরা তাই করতে হবে। রক্ষী বাহিনী টাইপ? রক্ষী বাহিনী না, রক্ষী বাহিনী টাইপ না। আপনি যেমন যখন আপনি মার্কেটে যান, আপনার যদি হাজব্যান্ড থেকে, আপনার যদি ফ্রেন্ড থাকে, নিশ্চয় তারা আপনাকে প্রোটেক্ট করে থাকে যে কোনো ইনসাল্টার থেকে অথবা যে কোনো চিন্তাইকারী থেকে। তো এটা কি আপনার ফ্যামিলি অথবা হাজব্যান্ড কি রক্ষী বাহিনী? আমি তো পলিটিক্যাল পার্টি না। আপনি পলিটিক্যাল পার্টি না, কিন্তু আপনি একজন গ্ল্যামার্স পারসন বা আপনার পরিচিতি আছে, আপনার একটা নিরাপত্তার প্রয়োজন হয়। আমি যেমন আমার ফ্যামিলির কাছে নিরাপত্তা পাই, আমি যখন ধরেন আইনে আমরা রাষ্ট্র তো নিরাপত্তা দিতে পারতেছে না, তখন আপনি কি মারা যাবেন? তাদের হাতে কি অস্ত্র থাকবে? আপনার যদি রাষ্ট্র, আপনি কি সরকারি হসপিটালে যান? হ্যাঁ, সরকারি হসপিটালে যদি আপনি চিকিৎসা না পান তাহলে কি করবেন? আপনি কি মারা যাবেন নাকি প্রাইভেট হসপিটালে যাবেন? প্রাইভেটে যাই। তো প্রাইভেটটাও তো একটা রুলস এবং রেগুলেশনের ভিতরে। যদি আমরা সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে যে গণতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে সেটার মধ্যে রুলস রেগুলেশনের মধ্যেই আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করব। উই আর অন দ্য প্রসেস অফ দিস ম্যাটার বিকজ দ্যাট, কারণ আমরা দেখেছি সরকারও থেকে আমরা নিরাপত্তা নাই, এবং আমাদের রাজনৈতিক যারা সহনশীল, যাদের জন্য আমরা লড়েছি, যাদেরকে মুক্ত করে দিয়েছি, তারা মুক্ত বাতাসে এখন আমাদের হত্যার জন্য উদ্যত হচ্ছে। এটা আসলে দুঃখজনক, কিন্তু ক্ষমতার মোহ এটা যে এমন হবে, এটা আমাদের নিউ এক্সপিরিয়েন্স হচ্ছে। সো ভবিষ্যতে হয়তো বা যারা আমরা তো শত্রু মিত্র আরও অনেক চিহ্নিত করতে পারতেছি, যারাই আমাদের সাথে একই সাথে বন্ধুত্ব ছিল, অনেক সময় দেখা গেছে আপনার বন্ধু সেজে অনেকে পিঠে ছড়িয়ে বসে দিচ্ছে। তো এটা তো আমাদের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে হচ্ছে। তো ভবিষ্যতে আমরা এই বিষয়গুলো চিহ্নিত রাখবো। এবং এনসিপি যদি বন্ধু হিসেবে কোনো দলকে নিতে চায়, দল তো ব্যক্তিকে বন্ধু হিসেবে নিতে পারে না সবসময়, সে যদি আরেকটা রাজনৈতিক দলের সদস্য হয়, আপনারা কি জোট বাঁধবেন কিনা? আমি সেই জায়গাটায় আসতে চাচ্ছি যে আপনারা বন্ধু হিসেবে একসঙ্গে লড়বেন কিনা আগামী নির্বাচনের জন্য। মানে আপনি এই কথাটা এই জায়গাটায় আমরা অ্যান্টি ইন্ডিয়ান পলিটিক্স করি না। আপনি উদাহরণটা দিলে বুঝবেন। ধরুন আমার সাথে দেশের সাথে মিউচুয়াল রেসপেক্ট ইন্ডিয়ার সম্পর্ক নাই এস্টাবলিশমেন্টের সাথে, তাই বলে কি ইন্ডিয়ান পিপলের সাথে আমার শত্রুতা রয়েছে? আমার একটা, আপনারা যেই আঙ্গিকে গত 15-20 বছর ধরে বাংলাদেশে যে অ্যালায়েন্সগুলো হচ্ছে 13 দল, 12 দল, 5 দল, এই নির্বাচনে তো এটা হবে না। এই নির্বাচন তো হলে প্রার্থী বেসিসে প্র্যাকটিক্যাল অ্যালায়েন্স হবে। কোথাও ভালো প্রার্থী হলে, সে ফর এক্সাম্পল যদি যে কোনো আসন এক্স, আমি আপনাকে ব্যাখ্যা করি, যে কোনো আসন এক্স, সেখানে যদি বিএনপি থেকেও একজন তরুণ দাঁড়িয়ে থাকে যে অপেক্ষাকৃত খুব ভালো, সেখানে যদি আমাদের কোনো প্রার্থী না থাকে, আমরা তো বিরোধিতার কথা, কিন্তু সেখানে আমরা বিরোধিতা করব না, আমরা তাকে সাপোর্ট দিব। বিকজ প্রার্থী নাই বলে দিবেন, প্রার্থী থাকলে তো দিবেন না। আমাদের প্রার্থী অন্য জায়গা থেকে তো আমরা দিতে পারতাম।
মানে ধরেন আমাদের প্র্যাকটিক্যাল অ্যালায়েন্স যারা এবি পার্টি রয়েছে, অন্যান্য দল রয়েছে প্রার্থী বিশেষে, তাদের সাথে তো অ্যালায়েন্স হবে। আমি ওই প্র্যাকটিক্যাল অ্যালায়েন্সের কথাই জানতে হ্যাঁ, চাচ্ছি। প্র্যাকটিক্যাল অ্যালায়েন্সটা কোনো দল বেসিস হবে না, এটা প্রার্থী বেসিস হবে। আর যদি প্রার্থীতা থেকেও থাকে, ধরুন আমার আসন থেকে যদি আমার চেয়ে ভালো কোনো যোগ্য প্রার্থী থাকে, আই উইল সাপোর্ট হিম। আমার তাকে সংসদে পাঠানো প্রয়োজন। দলীয়ভাবে এটা ট্রাই করবেন? হ্যাঁ, দলীয়ভাবে আমাদের এই সংসদ নির্বাচনে দুইটা আমাদের গোল রয়েছে। একটা গোল হয়েছে সংসদে যে 300 জন আসন রয়েছে, এই 300টা আসনের মধ্যে সকল শ্রেণীর যাতে প্রতিনিধিত্ব থাকে এবং এটা যাতে তরুণরা বেশি থাকে, এটা আমরা নিশ্চিত করব। এটা যে কোনো দল থেকেই হোক, আমরা এই গোলের জন্য বা এই পারপাসের জন্য চেষ্টা করব। সেকেন্ড ওয়ান হলো এটাতে যাতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি না থাকে। এই দুইটা পারপাস বা উদ্দেশ্যের ভিত্তিতে কিন্তু এই সংসদ নির্বাচনের জন্য আমরা পুশ করব যে কোনো ওয়েতে। এটা আমাদের প্রথম টার্গেট, কারণ আমাদের অনেক বয়স রয়েছে, সামনে যে ধরনের নিজেদের মধ্যে মারামারি হবে, পিপল বিরক্ত হয়ে আবার তরুণ প্রজন্মের কাছে ফিরে আসবে। হয়তো এখন ক্ষমতা, মোহ, দ্বন্দ্ব সব কিছু, ধরেন আপনার যদি মিডিয়া সেক্টরের কথা বলি, 20টা মিডিয়া তারা দখল করে নিচ্ছে। এখন 20টা মিডিয়া মালিকরা কিন্তু রাতে সে ফোন দিচ্ছে, এখন বাধ্য হয়ে সে নিউজ করতেছে। কিন্তু সে কয়দিন এমন করবে? শেখ হাসিনার আমলে এমন করছিল, বাধ্য হয়ে বের হয়ে আসছে না। আপনারা কি মনে করেন এখনো এরকম ফোন কল করা হয়? কেন করা হয় না? যদি আপনারা যারা মিডিয়াতে রয়েছেন, আমি করিনি তো সেজন্য বলছি। যদি আপনি করেন না, কারণ আপনি মিডিয়ার ওনার না, কিন্তু যারা মিডিয়ার ওনার তারা যদি, না, চাপ তো আমার উপর আসার কথা যে আপনি আপনার পর্যন্ত চাপ আসবে না, কারণ ওই চাপটা ওই লোকটাই সহ্য করতেছে। কারণ আমরা যারা সম্পাদক লেভেলে রয়েছে, যারা একটু হাই পোস্টে রয়েছে, তাদের সাথে কথা হচ্ছে। আপনাদের থেকে ফোন যায় না বলছেন? আমাদের থেকে ফোন যায় না। আমরা এই পর্যন্ত কোনো মিডিয়া ওনারকে বলতে পারবেন না যে ফোর্স করা হয়েছে। অভিযোগ কিন্তু করেছে আপনাদের নেতারা প্রায় বিভিন্ন মিডিয়া অফিসে যায়, কে চা খায়, প্রশ্ন করে। কি কে অভিযোগটা করেছে বলেন? অভিযোগ আরো আগে এসেছে, হাসনাত আব্দুল্লাহর নামে আমাদের, যেমন আমাকেও পার্সোনালি অনেক সম্পাদক তার মিডিয়া হাউসে আমন্ত্রণ জানানো, আমি তো যাওয়ার ইচ্ছা না। যে এটা হলো মানে একটা নিউট্রাল জায়গা, কিন্তু সংবাদপত্র বা সংবাদ মাধ্যম, আপনার যদি ভালো লাগে আমি যেটা বলি সেটা আপনি প্রচার করেন, যদি ভালো না লাগে প্রচার করেন না। আমি এই পর্যন্ত শুধু সম্পাদকদের সকলের সাথে একবার বসেছিলাম অভ্যুত্থানের পরে। আমি তাদের সবাইকে ডেকে একটা কথাই বলেছিলাম, যদি আপনাদের লজ্জা থাকে কখনো শেখ হাসিনার আমলে যেটা করেছেন এটা আর কখনো করবেন না। ওইটাতে আমার উপর অনেকে খেপেছে, আবার অনেকে পরিবর্তন হয়েছে, কিন্তু আমি তাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি, আপনার যে প্রফেশনালিজম, আপনি প্রফেশনালিজমের মধ্যে থাকতে হবে, প্রফেশনালিজমের বাইরে আপনি যেতে পারবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি কোন আসন থেকে নির্বাচনে লড়বেন? কোন জায়গা থেকে সেটা আমি এখনো ডিসাইড করি নাই, বিকজ দ্যাট আমাদের যে দল রয়েছে, দলের ইলেকশনের জায়গাটা কিন্তু আমি দেখি, ফলত আমার সবার জায়গাটা কিন্তু নিশ্চিত করতে হচ্ছে যে কে কোথায় লড়বে, ইন্টারভিউ সেশন করা, স্ট্র্যাটেজিগুলো। হ্যাঁ, আমরা তো আরও অনেক আগে শুরু করেছি এবং আমরা সেগুলো স্পেসিফিক আরও বিন্যাস করেছি যে আমরা কীভাবে ইলেকশনে প্রার্থীতা এবার বিতরণ করব, কাদের কাদের দিব, সেগুলো আমরা ক্রাইটেরিয়া কারণ আমরা আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজও করতেছি। তবে আমি যদি এখনই ঘোষণা দিয়ে দিই যে আমি কোন আসনে ইলেকশন করব, সেই জায়গাটা যখন আমি যাব ওইখানে গিয়ে মাঠে ঘোষণা দেওয়াটা শ্রেয় মনে করি কোনো স্টুডিও থেকে চেয়ে, জনগণের মধ্যে থেকে। কিন্তু আপনি চাঁদপুরের ছেলে, চাঁদপুরে নির্বাচন করবেন না, এটা তো মানুষ এক্সপেক্ট করবে। আমি তো বলি নাই যে চাঁদপুরে আমি ইলেকশন করব না, করতেও পারেন। তবে চাঁদপুরে তো আপনার বিরুদ্ধে নানা ধরনের আন্দোলন হচ্ছে এবং আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বিএনপি এবং জাতীয় নেতৃত্ববৃন্দকে নিয়ে। বিএনপির কোন অংশ? অংশ তো বুঝি না ভাই, বিএনপির কিছু এইজন্যই আপনি তো সরল ভাবে হলো এটা টেনে দিলেন, মানে চাঁদপুরের গরল করে আমাকে, এইজন্য গরল করে কি বলতেছি, এইজন্যই প্রশ্নটা আনছি তাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাই আপনি আমার যেখানে জন্মস্থান ওইখানে বিএনপির 4টা অংশ এবং 2টা অংশ শক্তিশালী, তারা দুইজনেই মনে করে প্রার্থিতা পাবে। একজনে তো বলতেছে যে প্রার্থিতা যদি আমি নাও পাই তারপরও আমি ইলেকশন করে যাব। একজনের সাংগঠনিক স্ট্রাকচার বলো, আরেকজন হলো ভাইয়ার লোক, তো দুইজনের আছে। আর ওইখানে যদি ইকোনমি বলেন, যে এই পর্যন্ত অভ্যুত্থানের পরে আমি কিন্তু এলাকায় বেশি যাইনি, তবে যারা খোঁজ দিয়েছে তারা বলেছে সিএনজি স্টেশন থেকে মানে সব কিছুই আগের সিস্টেমে রয়ে গেছে। জাস্ট যিনি আগে সিএনজি অথবা এই ধরনের চাঁদাবাজিটা মেনটেন করতো, এখন জাস্ট ওইখানে আরেকজন বসেছে, কিন্তু ভিতরের ইকোনমি একই সিস্টেম। আমি তো এটা গিয়ে করতে পারবো না। তো ওগুলোকে জায়েজ করার জন্য যারা এগুলোর বিরুদ্ধে কথা বলে তাদেরকে যদি অবাঞ্ছিত করা হয়, করলেও সমস্যা কোথায়, কিন্তু আমরা বলে যাব। কিন্তু সন্ত্রাস চাঁদাবাজের যে ঠিকানা বাংলাদেশে হবে না, এটা অলরেডি তারা বুঝে গিয়েছে। আমরা শুরুতেই ঘোষণা দিয়েছিলাম যারা এই কাজের সাথে জড়িত হবে, ভোগ বিলাস মত্ত হবে, ভবিষ্যতে হয়তো রাজনীতিতে তাদের স্থান হবে না। এবং আমরা অনেক বড় নেতাও তো আপনাদের ভোগ বিলাসে মত্ত হয়েছে বলে মনে করেন অনেকে। কোন বড় নেতা? একজন গাড়ির বহর
তো মানে মোটামুটি গরিব মানুষ তো আর গাড়ির বহর নিয়ে এলাকায় যাইতে পারে না, আপনি হয়তো এলাকায় যান না, কিন্তু অনেকেই এলাকায় বেশ শানদান নিয়ে আছেন, নতুন বাড়ি উঠছে অনেকের নামে। আমিও ইচ্ছা করলে গাড়ির বহর নিয়ে এলাকায় যাইতে পারি, এবং মানে ও তো 1000 নিয়ে গেছে, আমি 5000 গাড়ি নিয়েও যাইতে পারি। যদি বলেন যে এটা কীভাবে যাইতে পারি, লটস অফ পিপল ওয়ান্ট টু স্পন্সর আস, বাট আমার কথা হলো যে এই যে কোন লাভে স্পন্সর করতে চায়, মানে আপনার বন্ধু অথবা আপনি যদি ভালো কাজ করেন, সে আপনাকে কেন চা খাওয়াইতে চায়, ট্রিট দিতে চায়, তার লাভটা কি সেটা আপনি আমাকে বলেন। আমাকে কেউ ট্রিট দিতে চায় না, বরং আমার শত্রুই পারে। তাহলে হয়তো বা আপনি ওই ধরনের আমার এরকম বন্ধু নাই, এরকম বন্ধু নাই, অথবা মানুষের মন যায়। কারণ লটস অফ পিপল যারা ছিল, জেলে ছিল, শেখ হাসিনার মানে একদম তারা জীবনের আশাটা ছেড়ে দিয়েছিল, যখন তারা এটা থেকে মুক্তি পেল, তারা দে জাস্ট ওয়াও, মানে তাদের পৃথিবীটা অন্যভাবে আবিষ্কৃত হয়েছিল। যারা পৃথিবীতে কখনোই ফাঁসির কাছে ঝুলতো, পৃথিবীর আলোটা আর দেখতো না, জেলেই থাকতো, ওই মানুষগুলো। কিন্তু আমি যেই প্রসঙ্গটা বলতেছিলাম, কিন্তু যাওয়াটা যৌক্তিক না। যখন এটা গিয়েছিল আমরা তাকে নিষেধ করেছিলাম, এবং পরবর্তীতে সে অনেক জায়গায় সংশোধিত হয়ে গিয়েছে। এখন আপনি জানেন যে একটু খোঁজ নেন, এলাকায় গিয়ে মন্দিরে মন্দিরে ঘুরতেছে, কাজ করতে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সো কেউ যদি ভুল করে থাকে সেটা তো অবশ্যই ভুল, আমরা এটা কখনোই বলবো না এটা, কিন্তু অধিকাংশ জায়গায় আমরা এটা কন্ট্রোলে আনার চেষ্টা করেছি। একটা জিনিস আপনার কাছে সবার জানার আগ্রহ, যে মানুষের ঘিলু আসলে কিভাবে মাপা যায়। আপনি তো একটা পুরো বাহিনীর ঘিলু মেপে ফেলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মাথায় যে ঘিলু নেই। প্রথমত হলো যে কয়েকদিন আগে যে নূরকে মেরেছে দেখছেন, এটা কি মারতে পারে নাকি পারে না, আপনি বলেন। মারে না। নট অনলি দ্যাট, অনেকে বলা হয়ে থাকে যারা গুম খুনের সাথে জড়িত ছিল, যে আইসিটিতে যাদের আসছে। তো আমি যখন ওনাদের সাথে অনেক জায়গায় কথা বলেছি, আমারও ইন্টারাকশন হয়েছে, আমি সবাইকে একটা কথা বলেছি যে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জিওপলিটিক্যাল জায়গাতে আমাদের অ্যাডভান্স টেকনোলজি লাগবে, আপনারা কি এটাতে প্রস্তুত আছেন? ওনারা বললো না, আমরা প্রস্তুত না। তো মডার্ন যে ওয়ারফেয়ারটা হয়ে গিয়েছে, এই মডার্ন ওয়ারফেয়ারটা কিন্তু আপনি কয়েকটা অস্ত্র বা শরীর খুব বডি বিল্ডিং করে দাঁড়ায় আছেন, এটা দিয়ে হয় না এখন আর। ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেইন, মানে পুরো ওয়ার্ল্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমাদের বাহিনীগুলো এই যে নূরকে মারলো, অথবা এটা কি সে কোনো ব্যক্তি পরিচয় মারতেছে, যে ইনস্টিটিউট আকারে সে কিন্তু আকামগুলো করে যাচ্ছে। কিন্তু আমাকেও পরবর্তীতে অনেকে বলেছে যে যারা করছে তুমি তাদের কথাটা বললে হতো, অ্যাজ ইনস্টিটিউট আকারে বলার কারণে তারা এটা উল্টো তোমার ক্ষেত্রে ব্যবহার করতেছে। তো পরবর্তীতে আমি আমার বক্তব্যে এই বিষয়টা সংশোধন করে বলি, কিন্তু আমার একটা স্পেসিফিক জায়গা ছিল, তারা যখন এই কাজটা করে তারা কিন্তু পুরো আর্মি ইনস্টিটিউশন নামটা দিয়েই করে। তো আমি যদি পুরো বাহিনীকে বলে থাকি, বাহিনীর তো এরকম বিতর্কিত অনেকগুলো কাজ আছে, তাহলে বাহিনীর ভিতরে যারা রয়েছেন, যারা বাংলাদেশের পক্ষের লোক, যাদের গিলো আছে, তাদেরকে কোশ্চেনগুলো করা উচিত। যদি তাদের গিলু থাকতো, তারা এই কোশ্চেনগুলো গত 15 বছর করে নাই কেন? ওকে, আমি আপনার বক্তব্য নিয়ে স্পষ্ট। শেষ প্রশ্ন নাসির ভাই, আপনাকে আমরা হঠাৎ করেই দেখলাম যে মানে জুলাই আন্দোলন যখন চলে তখন থেকে এরপরে যখন আসলে এনসিপি গঠন হলো, তখন আপনাকে আমরা আরো বেশি সামনে দেখলাম, কথা বলতে দেখলাম, এবং মানুষ নতুন করে আরো একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে নিয়ে কথা বলা শুরু করলো। ওই সময়ে আপনার ভূমিকাটা এবং বর্তমান সময়ে কেন আসলে মানুষ আপনাকে তরুণ প্রজন্মের একজন নেতা বা আইডল হিসেবে মেনে নেবে, নিজের পক্ষে যদি বলতে হয় কি বলবেন? প্রথমত 3টা ফেজ আমার লাইফের। একটা হলো ক্যাম্পাস লাইফ। ক্যাম্পাস লাইফে আমি অ্যাক্টিভিজম করেছিলাম, এবং আমি একা কিন্তু 54 দিন বালুর মধ্যে খোলা আকাশের নিচে একা দাঁড়িয়েছিলাম সীমান্ত হত্যার বিরুদ্ধে। এবং ওই সময় এনআরসি থেকে মুভমেন্ট, অনেকগুলো মুভমেন্ট চলতেছিল। শেখ মুজিবের প্রতিষ্ঠাবার্ষিকীর ওইখানে কেক ওইখান দিয়ে শুরু করা ছিল। বাংলাদেশের এমন কোনো বাহিনী নেই যে আমার বিরুদ্ধে কাজ করে নাই। সো আমার এই ডিপ স্টেটের সাথে বোঝাপড়াটা অনেক আগে আমি করে ফেলছি, 1 নম্বর। 2 নম্বর হলো এরপর আমার মনে হয়েছে উই হ্যাভ টু ফর্ম এ ফোর্স, আমরা হলো এটা বৃহত্তর আকারে রূপ দেওয়া প্রয়োজন। সো আমি ক্যাম্পাসে অনেক ওয়াইট করেছি, পাঠচক্রের মধ্যে ছিলাম, সামহাও ইট বিকাম দ্য সাকসেসফুল। এবং ওই সময় শেখ হাসিনাকে ফেলাইতে হবে, আমরা 18 সালে একটা চেষ্টা করেছিলাম, যেটা লুকানোর কোনো কিছু নাই। বাট এটা হলো গণ অধিকারের যারা নেতৃবৃন্দ ছিল তাদের কারণে ফেল করেছিল, কম্প্রোমাইজিং যাওয়ার কারণে সিচুয়েশনে। তাদের সাথে কি এখন আবার আপনারা অ্যালাই করবেন কিনা এটা একটু জেনে রাখি মাঝখানে। আমরা বলেছিলাম যে আমরা যে আদর্শ বা নীতি দিয়েছি সেই নীতির ভিত্তিতে কেউ যদি যোগ দেয় সে যোগ দিতে পারবে। ওরা কি যোগ দেবে? যদি কেউ আদর্শ মেনে যোগ দিতে চায় তাহলে যে কোনো কেসে, এটা যে কোনো বাংলাদেশের মানুষ, যে বিএনপি হোক জামাত হোক, যোগ দিতে পারে। সেকেন্ড ফেজটা হলো আন্দোলনের সময়কালীন যখন নাহিদকে ওই রাত্রে হলো বেড়াই থেকে নিয়ে যায়, একই সিটে কিন্তু আমি ছিলাম,
মানে একই সাথে আমরা দুইজনে ছিলাম। তো আমরা দুজনের ছাদে, আমি ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছিলাম দুজনেই, কিন্তু নাহিদ বলল যে আমরা তাহলে মারা যাব, ঠিক আছে ওই আমরা আত্মসমর্পণকারী। তো ও যখন একটু বের হয়, তাকে যখন গোয়েন্দারা পায়, বললো ভাই আপনি একটু পিছনে থাকেন, আন্দোলনটা চালিয়ে নিতে হবে। তো ও কিন্তু সবার সামনে যায়, যখন ধরা দেয় ওরা বলছে নাহিদকে পাইছে, এটা বলে ওরা উল্লাসে দৌড় দেয়। তো আফটার দ্যাট কীভাবে আমি নাহিদকে ফাইন্ড আউট করলাম, পুরো ঢাকায় কীভাবে তাকে খুঁজলাম, কীভাবে হলো প্রটেক্ট করে রাখলাম, অতগুলো গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে কীভাবে আন্দোলনগুলো অনেক জায়গাতে চালিয়ে গেলাম, সেটা আমাদের জীবনের একটা ফেজ। কিন্তু পরবর্তীতে আমাদের মনে হয়েছে আমাদের পলিটিক্যাল হতে হবে, কারণ আমাদের যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো আমরা মনে করতেছি এই সময়ে 1 বছরে লক্ষ লক্ষ তরুণের কাছে পৌঁছে দিতে পেরেছি বলেছে মনে করে। তো সমালোচনা তারাই করে, এবং আপনি দেখবেন এটা তরুণ প্রজন্মের মধ্যে আরও বেশি এটা স্প্রিড করবে। আমি তো কারো বলি নাই যে আপনার অধিকারের বিপক্ষে, আমি তো কারো গিয়ে ঘর থেকে তুলে নিয়ে আসি নাই। আমি একজন মানুষও গত 1 বছরে বলতে পারবে না কারো একটা সিঙ্গেল লাইফে একটা মানে পিঁপড়ার কামড়ের সমান কাউকে কষ্ট দিয়েছে বা কথা বলেছি। যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করেছি গত 15 বছরে আমার ব্যক্তিগত জীবন থেকে, সমাজের মধ্যে মানুষগুলো এক্সপিরিয়েন্স করেছে, আমি সেগুলোই বলেছি। ছোট্ট একটা ঘটনা করে, আমি যখন কক্সবাজারে গিয়েছি, একজন মহিলা এসে আমার কাছে কান্না করে দিয়েছে। সে বললো আমার ঘেরটা কিন্তু সালাউদ্দিন ভাই লোকরা দখল করে নিয়েছে, আমি বাচ্চা টাচ্চা নিয়ে কোথায় যাব। আমার তখন ওই মহিলার পক্ষ হয়ে আমার কথা বলাটা নৈতিক দায়িত্ব ছিল। আপনি চিন্তাও করতে পারেন না, ওইখানে কক্সবাজার যেই জায়গায় আমি কথাগুলো বলেছিলাম, সেখানে পুরো মাঠ ভর্তি লোকজনের মধ্যে শুধু তাদের মধ্যে একটা চোখ মুখ দিয়ে তারা একটা ভাষাতে প্রকাশ করতেছিল। মানে অনেক মানুষ আমাকে পরবর্তীতে ফোনে বলেছে যে তুমি যেটা বলেছো একদিন না আমরা বলতে পারবো, এখন আমরা বলতে পারতেছি না। এটা শুধু এটা না, 300 আসনে কিন্তু আমাদের গডফাদার সিস্টেম রয়েছে। 300টা আসনে আপনি কোন এমপির বিরুদ্ধে কখন একটা কথা বলতে পারবেন, এবং বাংলাদেশে আপনি নিস্তার পাবেন এবং বেঁচে থাকবেন কিনা এই ভরসা বা ভিত্তি আপনার নাই। সো এই সময়টা যতটুকু বলার আমি বলে গিয়েছি, এটা হয়তো ভবিষ্যতে বাংলাদেশে মার্ক হয়ে থাকবে। এবং আমি ক্যাম্পাস লাইফেও যখন ছিলাম, ডাকসু নিয়ে কিন্তু প্রথম আমি যখন ছাত্র ফেডারেশন তখন করি, আমরা আন্দোলনটা শুরু করেছিলাম, পরে ডাকসু হয়েছিল, নুররা জয়ী হয়েছিল, আমরা জয়ী হতে না পারি কিন্তু সফলতা ভোগ করেছিল। পরবর্তীতে কিন্তু ডাকসু নিয়ে এখনও কথাবার্তা হয়। আমরা গণরম গেস্ট রুম নিয়ে কথা বলেছিলাম, এবং আমরা খুবই গুটি কয়েক তরুণ ছিলাম যারা ক্যাম্পাসে হাজার হাজার ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তো আমরা এটা ওই সময় ছাত্রলীগের সাথে সবগুলো গোয়েন্দা সংস্থা বাহিনী ছিল, আওয়ামী লীগ ছিল, ভারত ছিল। তো ওই সাহস আমরা তখনই দেখিয়েছি, এখনও আমাদের ভয় দেখায় আসলে লাভ নাই। সো এটার মধ্যে দিয়ে আসলে আমরা যাচ্ছি। অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনার জন্য অনেক শুভকামনা। আপনি অনেক বড় ভূমিকা পালন করেছেন, এটা আসলে আমরা সব সময় এটা স্মরণ রাখি, ইনশাআল্লাহ রাখবো। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সঙ্গে ছিলেন। আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবারও আপনাদের সামনে দেখা হবে স্ট্রেট কাট প্রশ্ন এবং উত্তর সাথে নিয়ে। বিদায়।